বাবা, কাজলের ভাগ্য দেখেছিস কি ভালো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে কত বড়লোক পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। এরকম ভাগ্য যদি কারোর হয় তাহলে তাকে তো আর সারা জীবন কষ্ট করতেই হবে না। সে আর বলতে, কাজলের যে বর তার নাকি আগে একবার বিয়ে হয়েছিল আর বউ মরে গেছে বলে ও আবার দ্বিতীয়বার বিয়ে করছে। সত্যি টাকা থাকলে কি না সম্ভব, যতবার ইচ্ছা ততবার বিয়ে করা যায়। তাই নাকি? এই কথা তো আমি আগে শুনিনি। তবুও যতই বড় লোক হোক না কেন, এরকম একবার বিয়ে হয়ে যাওয়া ছেলেকে বিয়ে করা তো মোটেই ভালো কথা নয়। অবশ্য কাজলের টাকার লোভ কম না। কাজলকে দেখেছিস গায়ে কত সোনা গহনা পরে বসে আছে। ছেলে পক্ষ থেকে কাজলকে অনেক গহনা আর টাকা পয়সা দিয়েছে। সেই কারণেই তো এরকম বুড়ো বরকে বিয়ে করতে রাজি হয়েছে। বুঝতে পারছিস না? ছেলেটা শুধু বিয়ে হয়ে গেছে আগে তাই নয়, ওর একটা কিন্তু বাচ্চাও আছে। আমি এই কথাও শুনেছি যে বরের আগের পক্ষের বউ বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছে, তাই বাচ্চার দেখাশোনা করার জন্য এই ছেলেটা কাজলকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। এভাবেই পাড়া প্রতিবেশীরা কাজলের বড়লোক পরিবারে বিয়ে হওয়া নিয়ে নানান রকমের সমালোচনা করতে থাকে। সেই সময় কাজলের বড় বোন পায়েল সেখানে চলে আসে। পায়েল ভীষণই শান্ত এবং সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল, তাই সে পাড়া প্রতিবেশীদের কথাগুলো শুনতে পেয়েও কোনো কথা নিজের গায়ে মাখে না। সে সমস্ত কথাই হেসে উড়িয়ে দেয়। কি হলো কাকিমা, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন কেন? বোন তো বিয়ের মণ্ডপে বসে গেল, আপনারা বিয়ে দেখবেন না? তবে আপনাদের যদি ইচ্ছা হয়, কারণ খাবারের কাউন্টার কিন্তু শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলুন, গিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আসলে আমরা সব বলাবলি করছিলাম কাজল কত ভালো মেয়ে, আর ওর হবু বরকে দেখতে কি সুন্দর। সত্যি কাজলের মতো সুন্দরী মেয়ের এত ভালো বড়লোক পরিবারে বিয়ে হচ্ছে, এটা দেখে আমরা কিন্তু সবাই খুব খুশি। হ্যাঁ, আমি বুঝতেই পারছি আপনারা সত্যি আমার বোনের বিয়ে নিয়ে খুব খুশি। চলুন চলুন, আবার পরে আমার বোনের শ্বশুর বাড়ির সুনাম করবেন তো, আগে খেয়ে দিয়ে পেটটা মোটা করে নিন। এই কথা শুনে সবিতা দেবী এবং লতা দেবী দুজনেই ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। তারা সমালোচনা ছেড়ে এবার খাবার খাওয়ার দিকে এগিয়ে যায়। আসলে বিমলা দেবীর দুই মেয়ে ছিল, বড় মেয়ে পায়েল এবং ছোট মেয়ে কাজল। ছোটবেলায় দুই বোনের বাবা মারা যাওয়ায় বিমলা দেবী অনেক কষ্ট করে তার দুই মেয়েকে মানুষ করে। বড় হওয়ার পর পায়েল খুবই শান্ত এবং স্নিগ্ধ প্রকৃতির হয়। তার টাকা পয়সার কোনোদিনও কোনো লোভ থাকে না, কিন্তু কাজল ভীষণই মডার্ন, আর তার টাকা পয়সা সোনা গহনার উপর ভীষণ পরিমাণে লোভ ছিল। দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল, তোরা দুই বোন বড় হয়ে গেছিস। এবার তোদের দুজনের দেখে শুনে আমি বিয়ে দেব, তাহলে আমার দায়িত্ব শেষ হবে। আগে বিয়ে দেব বড় মেয়ের, তারপর বিয়ে দেব আমার ছোট মেয়ের। মা, তুমি কেন সবসময় আমাদের বিয়ে নিয়ে এত চিন্তা করো? আমাদের দুজনের বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে বলো? তোমার এখন বয়স হচ্ছে, তাই ছোট বোন বিয়ে করলেও আমি এখন বিয়ে করব না। হ্যাঁ, তুই বাপের বাড়িতে পড়ে থাকলে পড়ে থাকতেই পারিস, কিন্তু আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব, আর আমি দেখে শুনে একটা বড় লোকের ছেলেকে পাকড়াও করব, যাতে আমি বিয়ের পর অনেক আরামে থাকতে পারি। বিমলা দেবী প্রথমে পায়েলের সম্বন্ধ খুঁজতে শুরু করে। রতন নামে একটি ছেলের সঙ্গে বিমলা দেবী তার বড় মেয়ে পায়েলের বিয়ে দেয়। রতন শহরে একটি ছোট্ট ঠেলাগাড়ি করে এগরোল বিক্রি করে এবং কোনো মতে দুজনে সংসার চালায়। পায়েলের বিয়ে হওয়ার 4 বছর পর বিমলা দেবী কাজলের বিয়ে ঠিক করে দেয়। কাজলের বিয়ে ঠিক হয় শুভম নামে একটি ছেলের সঙ্গে। শুভম অত্যন্ত বড়লোক হওয়ায় কাজল টাকার লোভে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ের দিন উফ, কি শান্তি! এবার আর আমাকে কষ্ট করে মধ্যবিত্ত পরিবারে জীবন কাটাতে হবে না। শ্বশুর বাড়িতে গিয়ে এসির আরামে ভালো করে ঘুমাবো, আর চাকর বাকরকে দিয়ে রান্না করাবো, আর ভালো মন্দ খাবার খাবো। কাজল এবং শুভমের বিয়ে হয়ে গেলে কাজল ঠিক যেমন আরামে জীবন চেয়েছিল, শ্বশুর বাড়িতে সে ঠিক তেমনই আরাম করে দিন কাটায়। অন্যদিকে গরিব পায়েল তার বরের উপার্জন করা সামান্য টাকা দিয়েই কোনো মতে সংসার চালায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কাজল তার মায়ের কাছে ঘুরতে আসে। বাহ কাজল, তোকে বিয়ের পর দেখতে তো আরো সুন্দর হয়ে গেছে। তোকে দেখেই মনে হচ্ছে যে শুভম তোকে অনেক সুখে শান্তিতে রেখেছে। যতই আমি তোকে একবার বিয়ে হয়ে যাওয়া ছেলের সঙ্গে বিয়ে দিই না কেন, তোর জীবনে কিন্তু শান্তির কোনো অভাব নেই, তাই না? সত্যি মা, আমি অনেক সুখে আছি। আর আমাকে দেখতে সুন্দর হবে না কেন? আমি সারাদিন শ্বশুর বাড়িতে নিজের রূপচর্চা নিয়েই তো ব্যস্ত থাকি, আর আমার সব কাজ চাকর চাকরানিরা করে দেয়। আমার বর আমার সুবিধার জন্য রান্না করার লোক, কাপড় কাচার লোক, ঘর মোছার লোক, বাসন মাজার লোক সবকিছু রেখেছে, আর আমাকে শুধু ওর ওই বাচ্চা মেয়েটাকে দেখতে হয়। এই যাক, তাহলে ভালোই হয়েছে। শুধু তোর দিদিটা শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করছে, ভাবলেই আমার খারাপ লাগে। পায়েল অনেকবার করে বলছিল
যাতে আমি ওর শ্বশুর বাড়িতে গিয়ে থাকি, কিন্তু একেই ওরা গরিব, তার উপর যদি আমি ওদের কাছে গিয়ে উঠি তাহলে ওদের সংসার চালাতে খুব অসুবিধা হবে। না না, তোমাকে দিদির গরিব শ্বশুর বাড়িতে একদম যেতে হবে না। ওরা নিজেদের খাবারের জন্য টাকা জোগাড় করতে পারে না, তোমাকে খাওয়াবে কি করে? তুমি বরং আমার সঙ্গে আমার বড়লোক শ্বশুর বাড়িতে চলো। আমি আর তোমার বড়লোক জামাই তোমাকে অনেক আরামে রাখবো। তোমার তো এখন বয়স হয়েছে, তোমাকে এখন বেশি খাটাখাটনি করতে হবে না। সত্যি তুই তোর সঙ্গে আমাকে তোর শহরের বড়লোক বাড়িতে নিয়ে যাবি? আমি ভাবছিলামই যে একবার গিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো, কিন্তু যখন আমাকে নিজের সঙ্গে করে তুই নিয়ে যাবি বলছিস, তাহলে আমি পায়েলের বাড়িতে আর যাব না। আমি তোর সঙ্গে তোর শ্বশুর বাড়িতেই যাব। এভাবে বিমলা দেবী তার ছোট মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সেদিন কাজল এবং তার মা দুজনে মিলে পায়েলের বাড়িতে ঘুরতে যায়। পায়েলের গরিব শ্বশুর বাড়িতে যাওয়ার পর কাজল সবসময় নিজের বড়লোক শ্বশুর বাড়ির গুণগান গাইতে থাকে। তার টাকার পরিমাণ, সম্পত্তির পরিমাণ এবং নিজের রাজ ঐশ্বর্যের কথা ইচ্ছা করে বাড়িয়ে বাড়িয়ে পায়েলের সামনে বলতে থাকে। ফলে গরিব পায়েল অপমানিত বোধ করলেও সে তার বড়লোক ছোট বোনকে কোনো কথা বলে না। আমার সত্যি ভালো লাগছে রে বোন, যে তুই বিয়ের পর শ্বশুর বাড়িতে এত ভালো আছিস। তুই যেমন নিজের জন্য জীবন কল্পনা করেছিলিস, তুই ঠিক সেরকমটাই জীবন পেয়েছিস। সেই জন্য আমি আর মা দুজনেই খুব খুশি। আর কাজল, আমি ভাবছিলাম যে মাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতেই রাখবো। না পায়েল, আমি ঠিক করেছি পরের মাসে আমি কাজলের বড়লোক শ্বশুর বাড়িতেই গিয়ে উঠবো। কারণ দেখ, তুই কিছু মনে করিস না, তোর বর অনেক কষ্ট করে টাকা রোজগার করে, আর সেই টাকা দিয়ে তোদের দুজনের আর তোর শ্বশুর বাড়ি পেট চলে। তাই আমাকে কাজল বলেছে কাজলের শ্বশুর বাড়িতে গিয়েই থাকতে। নিজের মায়ের এই কথা শুনে পায়েলের ভীষণ খারাপ লাগে, কারণ সে কখনো কল্পনা করতে পারেনি টাকার অভাবের জন্য তার মায়ের কাছেও তাকে কথা শুনতে হবে। কিন্তু সে সমস্ত কথা হাসি মুখে সহ্য করে। নিজের মাকে বাড়িতে রাখবো, তাতে আবার টাকার কষ্ট কিসের হবে? কিন্তু তবুও যখন তুমি তোমার ছোট মেয়ের কাছে যেতে চাইছো, তাহলে তুমি যেতে পারো। আর হ্যাঁ, এই কথাটা ঠিক যে আমি তোমাকে কাজলের মতো টাকার আরামে সুখে রাখতে পারবো না, কিন্তু আমার কাছে থাকলে তুমি শান্তির কোনো অভাব বোধ করতে না, এটা আমি বলতে পারি। দিদি, তুই আগে নিজের শান্তিটা বেছে নে, তারপর মাকে শান্তি দেওয়ার কথা চিন্তা করিস। 4 বছর হয়ে গেল জামাইবাবু এখন একটা ভালো কাজ জোগাড় করতে পারলো না, আর তুই নাকি মাকে নিজের কাছে রাখবি? হ্যাঁ। এই বলে কাজল তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায়। কাজল নিজের বড়লোক শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার পর বিমলা দেবী শহরে গিয়ে আরাম করার স্বপ্ন দেখতে শুরু করে দেয়। সে সব সময় তার ছোট মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দিন গুনতে থাকে। একদিন, তুমি হঠাৎ করে তোমার মাকে আবার এখানে নিয়ে চলে এলে, কি ব্যাপার? একই তোমার পেছনে আবার অনেক টাকা খরচ হয়, তার উপর তোমার মাকে আবার বুঝতে হবে নাকি? উফ, তুমি কোনো কথা শোনার আগে এত ওভার রিঅ্যাক্ট করো কেন বলো তো? তোমার ছোট্ট মেয়েকে দেখাশোনা করার জন্য এমনিতেই আমাদের একটা কাজের লোক রাখতে হতো, কারণ আমার পক্ষে বাচ্চা সামলানো সম্ভব হচ্ছে না। তাই আমি ঠিক করেছি মাকে নিয়ে আসবো, আর মা তোমার মেয়েটাকে মানুষ করবে। বাহ, তোমার এই বুদ্ধিটা তো বেশ ভালোই। তাহলে ঠিক আছে, কিছুদিনের মধ্যে গিয়ে তোমার মাকে এখানে নিয়ে এসো, আর ওনাকে মাইনেও দিতে হবে না, আর আমাদের ছোট মেয়েকে উনি ভালো করে দেখাশোনাও করবেন। কিন্তু এসব ঘটনা বিমলা দেবী কিছুই জানতে পারে না। সে তার ছোট মেয়ে শ্বশুর বাড়িতে যাবে বলে সমস্ত শাড়ি জামা কাপড় ছাদের মধ্যে রোদে মেলতে যায়। ঠিক এমন সময় পা পিছলে সে ছাদ থেকে মাটিতে পড়ে। এর ফলে তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে। সেই মুহূর্তে তার পাড়া প্রতিবেশী সকলে পায়েলকে ফোন করে দুর্ঘটনার কথা জানায়। তারা কাজলকেও ফোন করে সব কথা জানায়। এই শুনে দুই মেয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বোন, আমি এক্ষুনি বাপের বাড়িতে যাচ্ছি, তুই তোর বরকে নিয়ে যে করেই হোক তাড়াতাড়ি চলে আয়, না হলে মাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ দিদি, তুই যা, আমি যাচ্ছি। পায়েল তাড়াতাড়ি করে রতনের স্কুটিতে বসে বাপের বাড়িতে পৌঁছে যায়। সে দেখে যে তার মা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। পায়েল এবং রতন দেরি না করে তাকে তাড়াতাড়ি করে একটি বড় নার্সিং হোমে ভর্তি করে। সেই সময় কাজলও নার্সিং হোমে এসে পৌঁছায়, কিন্তু কাজলের সঙ্গে তার স্বামী ছিল না। ডাক্তারবাবু, যে করেই হোক আমাদের মাকে সুস্থ করে দিন, না হলে আমরা মাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, তাই আপনারা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। আমি সব কথাই বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের মায়ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, তাই অপারেশন করার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা যেভাবে হোক টাকার ব্যবস্থা করুন, তারপর অপারেশন শুরু হবে। আর টাকা ডিপোজিট না করলে আমরা অপারেশন শুরু করতে পারবো না। আপনি একদম টাকা পয়সার চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে 10 লক্ষ টাকা নিয়ে চলে আসছি। তাই আপনারা তাড়াতাড়ি করে মায়ের অপারেশন শুরু করুন। এই বলে কাজল টাকা নিয়ে আসতে তার বড়লোক শ্বশুর বাড়িতে যায়। কিন্তু প্রায় 2 ঘন্টা কেটে গেলেও কাজল আর টাকা নিয়ে আসে না। পায়েল এবং রতন বারবার কাজলকে ফোন করলেও কাজল ফোন ধরতে চায় না। এর ফলে তারা বুঝতে পারে যে কাজল আর টাকা নিয়ে আসবে না।
আমাদের যে করেই হোক মাকে বাঁচাতে হবে রতন। বোনের ভরসায় থাকলে হবে না, তোমাকে আর আমাকে টাকা জোগাড় করতে হবে। এভাবে পায়েল এবং রতন দুজনে মিলে 1 ঘন্টার মধ্যে 10 লক্ষ টাকার বন্দোবস্ত করে এবং নার্সিং হোমে ফিরে আসে। তারা ডাক্তারবাবুকে সেই টাকা দিলে ডাক্তারবাবু বিমলা দেবীর অপারেশন করে তাকে সুস্থ করে তোলে। অপারেশনের পর বিমলা দেবী সুস্থ হয়ে উঠলে সে যখন জানতে পারে যে নার্সিং হোমে থাকার এবং চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হচ্ছে, তখন সে কিছুতেই আর নার্সিং হোমে থাকতে চায় না। ফলে পায়েল এবং রতন তাকে নার্সিং হোম থেকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। পায়েল তার মায়ের ভীষণ পরিমাণে সেবা যত্ন করে। বিমলা দেবী আবার কিছুদিনের মধ্যেই আগের মতো হাঁটাচলা করতে শুরু করে। একদিন সে হঠাৎ করে তার বড় মেয়ে এবং জামাইয়ের কথা শুনতে পায়। সত্যি পায়েল, মায়ের চিকিৎসা করার সময় যে কাজল একটা টাকাও দিতে চাইবে না সেটা আমরা ভাবতে পারিনি। তখন ভাগ্যিস আমার বাবা মা আমাদের বাড়ি বন্ধক রেখে সেই টাকা দিয়ে মাকে সুস্থ করে তুলেছিল, তা না হলে মাকে আমরা বাঁচাতে পারতাম না। তুমি একদম ঠিক কথা বলেছো। আমার শ্বশুর শাশুড়ি সত্যিই খুব ভালো, না হলে আমার মাকে বাঁচানোর জন্য ওনারা নিজেদের বাড়ি কখনো বন্ধক দিত বলতো? তবে চিন্তা নেই, আমরা দুজনে মিলে বন্ধকের টাকা প্রত্যেক মাসে শোধ করে দেব। এইসব কথা শুনে বিমলা দেবীর চোখে জল আসে। আমি ভেবেছিলাম আমার ছোট মেয়ে বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে করেছে বলে আমাকে অনেক সুখে রাখবে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার প্রকৃত মেয়ে আর জামাই হলো তোরা দুজন। তোরা আজকে আমার জন্য যা করেছিস তা কেউ করতে পারবে না। বিমলা দেবী সুস্থ হয়ে ওঠার জন্য নিজের বড় মেয়ে এবং জামাই ও তার শ্বশুর বাড়ির লোকেদের কাছে হাত জোড় করে অনেক অনেক ধন্যবাদ জানায়। তারপর থেকে সে আর নিজের ছোট মেয়ে এবং ছোট জামাইয়ের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখে না। তবে বিমলা দেবী পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন কাজল এবং শুভম তাকে দেখতে আসে। তবে বিমলা দেবী তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মা প্লিজ, তুমি আমাকে ভুল বুঝবে না। আমি সেদিনকে তোমার অপারেশনের জন্য টাকা নিয়েই যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝে আমি খুব বড় বিপদে পড়েছিলাম, তাই আমি আর টাকা নিয়ে পৌঁছাতে পারিনি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুই আমার অপারেশনের জন্য টাকা দিসনি বলে আমার কোনো রাগ নেই, কিন্তু আমি সুস্থ হয়ে যাওয়ার 1 মাস পর তুই আমাকে দেখতে এসেছিস। আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। তুই ভীষণ স্বার্থপর। যা, তুই তোর বড়লোক বরকে নিয়ে শহরে ফিরে যা। কাজল এবং শুভম শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। এদিকে বিমলা দেবী তার বড় মেয়ে এবং জামাইয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। মিনা এবং তার 10 বছরের ছেলে শোভন বিলাসপুর নামক একটি ছোট্ট শহরে থাকতো। শহরটা ছোট্ট হলেও বিলাসপুর বিখ্যাত ছিল সেখানকার সবথেকে স্পেশাল খাবার পুরভরা পরোটার জন্য। সেখানে সব রকমের পরোটা পাওয়া যেত। আলুর পরোটা, কুমড়োর পরোটা, মেথির পরোটা, পনির পরোটা, এমনকি মাছ মাংসের পরোটাও সেখানে পাওয়া যেত। এরকম একটা শহরে থেকে মিনারও মনে হয় তারও কোনো একটা পরোটা বিক্রি করা উচিত। এখানে তো সব রকমের পরোটাই পাওয়া যায়, এমন কি বিক্রি করতে পারি যেটা ভালো চলবে। টাকা রোজগার করার জন্য যখন এই ব্যবসাতে নামছি তখন আটঘাট বেঁধেই নামবো, কিন্তু কিসের পরোটা বানালে আমি এদের সবাইকে টেক্কা দিতে পারবো সেটাই তো বুঝতে পারছি না। মা, তুমি তো মটর দিয়েও পরোটা বানাতে পারো, অনেক টেস্টি হবে খেতে। আমি জানি, আমার তো ভেবেই লোভ হচ্ছে। তুমি যখন মটর পরোটার দোকান খুলবে আমি রোজ একটা করে খাবো। দূর পাগল, মটর দিয়ে কেউ পরোটা বানায়? মটরের তরকারি বানিয়ে পরোটা দিয়ে খেতে হয়। তুই কি কোথাও শুনেছিস কেউ মটর দিয়ে পরোটা বানিয়ে খায়? কেউ বানাই না তো কি হয়েছে, তুমি বানাও। কড়াইশুঁটি দিয়ে যদি কচুরি বানানো যায় তাহলে মটর দিয়ে পরোটা বানানো কেন যাবে না? আমি তো কোনোদিনও মটর পরোটা খাইনি। প্লিজ মা, একটা বানাও না, দেখবি অনেক লোক আসবে। যতই ওকে বাচ্চা বলে ওকে চুপ করানোর চেষ্টা করি, তাতেও একটা জিনিস কিন্তু আমাকে মানতেই হবে, আমার ছেলেটার আইডিয়াটা কিন্তু খারাপ নয়। যত নতুন জিনিস বানাবো তত বেশি লোকজন ভিড় করবে। মিনা আর দেরি না করে তার ছেলের পছন্দ মতো মটর পরোটার দোকান শুরু করে দেয়। হঠাৎই এমন একটা নতুন জিনিস বিক্রি হতে শুরু হলে মিনার দোকানেও বেশ ভালো লোক আসতে শুরু করে। এতে মিনার রোজগারও বেশ ভালো হয়। এই নতুন ব্যবসা শুরু করে মিনা এবং শোভন দুজনেই খুব খুশি থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন মিনা তার ঠেলা গাড়িতে করে মটর পরোটা বিক্রি করছে, এমন সময় মিনা চেনা একজন সেখানে চলে আসে। তাকে দেখে হঠাৎই মিনা খুবই ঘাবড়ে যায়। কি ব্যাপার মিনা দিদি, দানা মটর বিক্রি করা ছেড়ে একেবারে সোজা মটর পরোটাই চলে এলে যে? তোমার এত তাড়াতাড়ি এত অবনতি হবে আমি তো কোনোদিনও ভাবিনি। তোমাকে দেখে আমার খুবই হাসি পাচ্ছে। তুই এখানে কেন এসেছিস? তুই জানিস না আমি আগের কাজ আর করি না? আমার ছেলে বড় হচ্ছে, আমি চাই না ওর মা ওর কাছে একটা খারাপ উদাহরণ তৈরি হোক। তাই বলছি শোন, আমাকে এভাবে এসে আর বিরক্ত করবি না, ঠিক আছে? আমি কি তোমাকে দিয়ে কোনো কাজ করবো বলে এসেছিলাম নাকি? সবাই তোমার দোকানের মটর পরোটার প্রশংসা করছিল, তাই ভাবলাম গিয়ে একটু ঘুরে আসি। এখানে আসার আগে অব্দি জানতাম না এই দোকানটা তোমার।
এখন তো জেনে গেলি, ভবিষ্যতে আবার যখন এখানে আসবি আমি আশা করব পরোটা খেতে এসেছিস, অন্য কোনো কাজের জন্য আমাকে আর পাবি না, এই আমি বলে দিলাম। মিনার কথা শুনে সুমন আর কোনো উত্তর দেয় না। মিনার কাছ থেকে পরোটা নিয়ে সুমন ফিরে যায়। এভাবেই আরো কয়েকদিন কাটে। মিনার ব্যবসা ভালোই চলতে থাকে। মিনা শোভনকেও ভালো স্কুলে ভর্তি করে। তবে আজকাল সুমন প্রায় মিনার দোকানে আসা শুরু করেছিল। মিনা বুঝতে পারে সুমন তাকে কিছু বলতে চায়, কিন্তু মিনা তার কোনো কথাই পাত্তা দেয় না। সুমন ফিরে গিয়ে মিনার এই কথা তাদের দলের মাথা রিতাকে জানায়। এতদিন এই কাজ করেছে, এখন সেটা করতে ওর অসুবিধা হচ্ছে। কি ভাবেটা কি ও নিজেকে? এতদিন ভালো মা হওয়ার চিন্তা কোথায় ছিল? আজকে হঠাৎ মাতৃত্ববোধ উতলে উঠেছে। তুই ওকে বলিসনি যে ওকে আমাদের দরকার? আমি তোর সাথে কথাই বলতে পারি না। আমাকে দেখলেই এমন করে যেন আমি 2টো কিডনি চুরি করে নেব। কথা বলতে গেলেই এমন ভাবে উপেক্ষা করে আমাকে যেন আমাকে চেনেই না। আমি বুঝে গেছি, তোদেরকে দিয়ে কোনো কাজ হবে না, আমাকেই যেতে হবে। মিনাকে এখন আমাদের দলের খুবই প্রয়োজন। ও মটর পরোটা বিক্রি করছে, করুক না। তার সাথে না হয় আমাদের হয়েও 2-4টে দানা বিক্রি করে দেবে। এই কাজে তো ও সিদ্ধহস্ত। দেখো তুমি গিয়ে কোনো সুরাহা করতে পারো কিনা। আমি অপমানিত হলে ঠিক আছে, কিন্তু তোমাকে যদি কেউ অপমান করে সেটা কিন্তু আমি মুখ বুজে সহ্য করতে পারবো না। এই আমি তোমাকে আগেই বলে দিলাম। এভাবেই সুমন এবং রিতা নানান রকমের কথা বলতে থাকে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। সুমন প্রত্যেকদিন আড়াল থেকে মিনার দোকানের পাশে দাঁড়িয়ে লক্ষ্য করে তার দোকান কখন খালি থাকে। সেই সময়ের খবর সে তাদের দলের মাথা রিতাকে গিয়ে জানায়। একদিন সঠিক সময় দেখে রিতা এবং সুমন মিনার পরোটার দোকানে আসে। তাকে দেখে মিনা ভয়ে পালিয়ে যেতে চাইলে তারা মিনাকে সেখান থেকে যেতে দেয় না। আমি তো প্রথম দিনই সুমনকে বলে দিয়েছিলাম যে আমি এই কাজ আর করতে চাই না। তারপরেও তোমরা সবাই কেন আসছো বারবার? আমি আর এসব গুলি বোম বিক্রি করতে পারবো না। তোমরা অন্য কাউকে খুঁজে নাও। আমি পরোটা বিক্রি করেই খুশি আছি। অযথা আমাকে বিরক্ত করতে আসবে না তোমরা। দেখো মিনা, পুলিশ আমাদের ডেরার ঠিকানা পেয়ে গেছে। কোনোভাবে ওখান থেকে যদি একটা পাতাও আমি বিক্রি করার চেষ্টা করি তাহলে আমাদের সবাইকে জেলে যেতে হবে। তাই আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। ব্যবসাপাতি বন্ধ করে বসে থাকলে তো হাতে হ্যারিকেন হয়ে যাবে। তুমি তো নিজেই বলছো রিতা দিদি যে তোমাদের ডেরা পুলিশের নজরে এসে গেছে। তারপরেও তোমরা কিভাবে ওসব জিনিস বিক্রি করার কথা ভাবছো? আমি তোমাদের ডেরাতে গেলে পুলিশ তো আমাকেও ধরে ফেলবে। আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে আমার ছেলেটার কি হবে বলো? আরে বাবা, তোমাকে আমাদের ডেরায় গিয়ে বিক্রি করতে কে বলছে? আমরা তোমাকে আলাদা আলাদা করে জিনিসপত্র এনে দিয়ে যাব। তুমি তোমার পরোটার দোকান থেকেই বিক্রি করবে। কখনো না। আমি আমার ছেলের জন্য সৎ পথে রোজগার করব বলে এই মটর পরোটার দোকানটা খুলেছি। এই দোকানটার আইডিয়াটাও আমার ছেলেরই। ওর দোকানে আমি কোনো রকমের অনৈতিক কাজ হতে দেব না। এত বড় বড় তো কথা বলছো আর ছেলে ছেলে করে রিতাকে অপমান করছো। তোমার ছেলেই যদি না থাকে তাহলে কার জন্য সৎ পথে রোজগার করবে শুনি? তোমরা আমাকে ভয় দেখিও না। আমি তোমাদের মতো লোকেদেরকে আর ভয় পাবো না। একবার যখন ওই জগৎ থেকে বেরিয়ে এসেছি তখন আমি আর ওখানে ফিরে যাব না। তোমরা দয়া করে এবার এসো। আমার দোকানে এক্ষুনি আবার কাস্টমাররা আসা শুরু হবে। এই বলে মিনা সেখান থেকে চলে যেতে যাবে তখনই রিতা এমন একটা কথা বলে যা শুনে মিনার হাত পা ঠান্ডা হয়ে যায়। বিলাসপুর শিশু একাডেমিতে ক্লাস 4-এ পড়ে তো তোমার ছেলে? কি সুন্দর সাদা জামা নীল প্যান্ট পরে তো রোজ স্কুলে যায়। স্কুলটা তো বাড়ির কাছেই। ওই জন্যই বোধহয় এই বাচ্চাটাকে একা একা স্কুলে পাঠাও। ওইটুকু বাচ্চা একা একা স্কুলে যায়, খুব চিন্তার বিষয়। কিন্তু তোমরা আমার ছেলের সাথে কি করেছো? ও কোথায় আছে? কি করেছো তোমরা ওর সাথে? তোমরা আর কত নিচে নামবে বলো তো? হে উপরওয়ালা, তুমি আমার শোভনকে রক্ষা করো। এখন আমরা তোমার ছেলের সাথে কিছু করিনি, তবে শুধু এইটুকু জানিয়ে রাখলাম যে আমরা জানিও সকাল 10টার সময় স্কুলের জন্য বেরোই আর দুপুর 3টার সময় একা একা বাড়ি ফেরে। যে রাস্তা দিয়ে ফেরে সেটা সবসময় ফাঁকাই থাকে। মিনা তাদের ইঙ্গিত বুঝতে পারে। মিনা বুঝতে পারে সে যদি রিতা সুমনদের কথা মতো কাজ না করে তাহলে তার মটর পরোটার দোকান তো যাবেই, সাথে সাথে তার ছেলেটারও ক্ষতি হয়ে যেতে পারে। মিনা আর কোনো রকমের ঝামেলায় না জড়িয়ে রিতা এবং সুমনদের কথায় রাজি হয়ে যায়। তারপর থেকে প্রত্যেকদিন রাত্রিবেলা সুমন এসে মিনার কাছে সমস্ত রকম অনৈতিক জিনিসপত্র দিয়ে যায়। মিনা সেগুলো নিয়ে তার ঠেলা গাড়িতে রাখে। সকাল হলেই পরোটার প্যাকেটের মতো শালপাতা এবং ঠোঙায় মুড়িয়ে মিনা সেই সমস্ত জিনিসপত্র রিতা এবং সুমনদের পাঠানো লোকদের কাছে বিক্রি করতে থাকে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। শোভন একদিন তার মাকে অনেকগুলো টাকা গুনতে দেখে ফেলে। এই এতগুলো টাকা কার? আমাদের? দেখলে আমি তোমায় বলেছিলাম না মটর পরোটা বিক্রি করলে অনেক লোক তোমার কাছে পরোটা কিনতে আসবে। এবার তাহলে তুমি আমাকে কি গিফট দেবে বলো? তুই কি চাস বল? তুই যেটা চাইবি আমি তোকে সেটাই কিনে দেব। তুই বড় হয়ে যেটা হতে চাইবি আমি তোকে সেটাই তৈরি করব। তুই শুধু একবার বল।
আমাকে একটা বন্দুক কিনে দেবে মা? ওই যে আসল বন্দুকগুলো, যেটা দিয়ে সিনেমাতে দুষ্ট লোকগুলোকে সিনেমার হিরোরা মেরে ফেলে, ওই রকম একটা বন্দুক কিনে দেবে আমাকে? এসব কি সবাই ব্যবহার করে? একমাত্র পুলিশরা এসব জিনিস ব্যবহার করে যাতে সমাজের সমস্ত গুন্ডা বদমাইশদের তারা শায়েস্ত করতে পারে। তুই তো এখন অনেক ছোট, তুই যখন বড় হয়ে পুলিশ হবি তখন সরকার থেকে তোকে বন্দুক দেবে, তখন না হয় সেই বন্দুক দিয়ে দুষ্ট লোকেদের মারবি, কেমন? না না, বড় হতে তো এখন অনেক দেরি আছে। আমার এখনই চাই, শুধু বন্দুক কিনে দিলেই হবে। গুলি তো আমাদের ঘরেই আছে, অনেক গুলি আছে। অতগুলো গুলি দিয়ে আমি সারা পৃথিবীর সব গুন্ডাদের মেরে ফেলতে পারবো। শোভনের কথা শুনে মিনা ভয় পেয়ে যায়। কোথায় দেখেছিস আমার ঘরে গুলি আছে? ওগুলো গুলি নয় রে বোকা, ওগুলো মটর। তোর মা মটর পরোটা বানাই, ঘরে তো মটর থাকবেই। এসব নিয়ে তুই আর কাউকে কিছু বলেছিস? না, আমি কাউকে বলিনি, তবে ওগুলো মটর না আমি জানি। ওই যে কাকুটা তোমাকে ওই গুলিগুলো দিতে আসে, ওই কাকুটা বলেছে আমি বড় হলে আমাকেও কাকুটার সাথে কাজ করাবে। তাই ওই কাকুটা চাই আমি যেন ছোট থেকেই সমস্ত কিছু শিখে নিই। আমার পুলিশের বন্দুক চাই না, ওই কাকুটা বলেছে আমাকে অনেক বড় বড় বন্দুক দেবে। শোভনের মুখে এই কথা শুনে মিনা প্রচন্ড রেগে যায়। সেই শোভনকে তো বকেই, সুমনকেও ফোন করে এবং যাকে যা তা বলে অপমান করে। আমি তোমাদেরকে বলেছিলাম না আমার ছেলেকে এসবের মধ্যে তোমরা ঢোকাবে না? তারপরেও তোমাদের এত সাহস কি করে হয় যে ওইটুকু একটা বাচ্চাকে তোমরা বন্দুক গুলি এসবের ব্যাপারে বলেছো? আমি আর তোমাদের হয়ে কাজ করতে পারবো না। তোমরা আমাকে জোর করলে আমি পুলিশে জানিয়ে দেবো। আরে কয়েকটা দিন একটু আমাদের হয়ে কাজ করে দাও। আমরা খবর পেয়েছি ওই পুরানো পুলিশ ইন্সপেক্টরটা অন্য শহরে ট্রান্সফার হয়ে যাবে। ও চলে গেলেই আমাদের কোনো সমস্যা থাকবে না। আর কোন রকম কথা না বাড়িয়েই মিনা ফোনটা রেখে দেয়। এরই মধ্যে মিনার বাড়িতে তার এক বান্ধবী আসে। মিনা খুব ভালো মতোই জানতো তার উপর রীতা এবং তার গুন্ডারা নজর রেখেছে, তাই মিনা শোভনকে মেয়েদের মতো জামা কাপড় পরিয়ে তার বান্ধবীর সঙ্গে পাঠিয়ে দেয়। বেশ কয়েকদিন ধরে মিনা ছেলেকে আশেপাশে দেখতে না পাওয়ায় শোভনকে নিয়ে আর কোন রকম ধমকিও তারা মিনাকে দিতে পারে না। মিনা এখন শান্তিতে মটর পরোটার দোকান সামলায়। এভাবে কিছুদিন কাটে। হঠাৎই একদিন মিনা নিজে থেকে রীতাকে ফোন করে। হ্যালো, আমি মিনা বলছি। আমার এই মটন পরোটার দোকান সামনে আর ঠিকভাবে রোজগার হচ্ছে না, আর এখন তো আমার ছেলেও আমার সাথে থাকে না, তাই আমার আর আপনাদের সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। কেন তোমার ছেলে তোমার সাথে থাকে না কেন? কোথায় থাকে ও? ওইটুকু বাচ্চা মাকে ছেড়ে থাকতে পারছে? ওকে আমার এক পরিচিত দত্তক নিয়েছে। আমি যে অতীতে এই সমস্ত কাজ করতাম সেটা আমার ওই বান্ধবীটা জানে। ও অনেক আগেই সন্দেহ করেছিল যে আমার এই অতীত জীবন একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে, আর এই কারণেই ও আমার ছেলেকে নিজে থেকেই দত্তক নিতে চায়, যাতে এসব অনৈতিক কাজকর্মের ছোঁয়া আমার ছেলের ওপর না লাগে। তাই ভাবছি তোমার ছেলেকে আর স্কুলে যেতে আসতে দেখতে পাচ্ছি না কেন। তা না হলে এই ফোনটা তো তুমি অনেক আগেই করে ফেলতে। আর তোমার ছেলে তোমার বন্ধুর কাছে নয়, আমাদের কাছেই থাকতো। এখন যখন এসেই গেছো তখন কাল থেকে আবার কাজ শুরু করে দাও। তোমার ওই পরোটার দোকান থেকেই করো, বুঝলে? হ্যাঁ, তুমি চিন্তা করো না। তুমি সুমনকে দিয়ে আজকে রাত্রিবেলা আমার বাড়িতে জিনিসগুলো পাঠিয়ে দিও। আমি কাল থেকে আবার পরোটার দোকানেই ব্যবসা শুরু করব। মিনার কথা শুনে রীতা খুবই খুশি হয়। সে সেদিন রাতে মিনার বাড়িতে গুলি, বারুদ, বোমা ইত্যাদি নিয়ে সুমনকে পাঠায়। সেখানে আগে থেকেই পুলিশ লুকিয়েছিল। সুমন যেতেই তারা সুমনকে হাতে নাতে ধরে এবং তার কাছ থেকে সবার খবর নিয়ে তাদের দলের মাথা রীতা সহ বাকি সবাইকে গ্রেপ্তার করে। পুলিশ সবাইকে ধরলেও মিনাকে ধরে না দেখে সবাই খুবই অবাক হয়। আমি পুলিশের রাজসাক্ষী হয়ে কাজ করেছি। আমার ছেলেকে তোমরা গুন্ডা দলে ঢোকানোর জন্য ওর মাথায় গুলি, বন্দুক এসবের ব্যাপারে ঢোকাবে, আর আমি তোমাদেরকে সেটা করতে দেব ভাবলে কি করে? সেদিন আমার বান্ধবী এসে আমার ছেলেকে নিয়ে যায়নি। যে নিয়ে গিয়েছিল সে আমাদের শহরের নতুন পুলিশ ইন্সপেক্টর। ওনাকে আমি অনেকদিন আগেই সবকিছু বলে দিয়েছিলাম। তারপর শুধু তককে তককে ছিলাম কখন তোমাদের সবাইকে ধরিয়ে দিতে পারবো। মিনার কথা শুনে সবার রাগ হলেও তাদের কারোরই আর কিছু করার থাকে না। মিনা শোভনকে ফেরত নিয়ে আসে। তারপর থেকে সে শান্তিতে তার নিজের মটর পরোটার দোকান চালাতে থাকে।